আপনাকে টাকা খরচ করে বাড়ি আসতে হবে, নির্বাচন কমিশন সেই ব্যবস্থা আপনার জন্য করেছে। অসাধারণ, কতগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, আপনি কার কাছে যাবেন ঝামেলা নেই, বিএলও আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি কোন ফর্ম ফিল আপ করবেন, কোন বার থেকে ফর্ম তুলে নিয়ে আসবেন, সেই ঝামেলা নেই, দুটো ফর্ম আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তারপরে বিএলও চেকিং করে আপনাকে রিসিভ দিচ্ছে। ঠিক আছে, আপনি বাড়ি নেই, আপনার অন্য কেউ সই করে ফর্ম ফিল আপ করে দিতে পারছে। অসাধারণ ব্যাপার। এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন কিসের জন্য? কোনো ভয় নেই, একদম কোনো ভয় নেই, তাই তো? একদম কোনো ভয় নেই। আপনার আনন্দ দিন কাটান, আনন্দের সময় কাটান, ফর্ম দিন, আনন্দে ফিল আপ করে বিএলওর কাছে জমা দিন। আপনাদের কারোর নাম কাটবে না, কোনো চিন্তা নেই, আপনারা আতঙ্কিত হবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, মিডিয়া কিন্তু খবর বিক্রি করে, অতএব সবসময় মিডিয়ার কথা কিন্তু কান দেবেন না। আপনার বাড়িতে যে বিএলও আসছে, সেই বিএলওর কাছ থেকেই কিন্তু সমস্ত তথ্য নেবেন, তিনি সঠিক কথা বলবেন, বা বিডিও অফিসের আধিকারিক বা নির্বাচন কমিশনের আধিকারিকরাই সঠিক কথা বলবেন। তারা কিন্তু আপনাকে সঠিক কথা নাও বলতে পারে। চলে এলাম আজকের আড্ডার পঞ্চম পর্বে। আর দেখুন আজকের আড্ডায় আমরা কাকে পেয়েছি। শফিকুল মন্ডল, সম্মানীয় শিক্ষক, ইংরাজি শিক্ষক, দরকান্দা এপি স্কুলের সম্মানীয় শিক্ষক শফিকুল মন্ডল মাস্টারমশাই আমাদের সঙ্গে আছেন। আর আজকের আলোচনার বিষয়ও অসাধারণ, এসআইআর। আপনিও কি আতঙ্কে আছেন? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকেও দেখতে হবে, সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা হবে আজকে এসআইআর সম্পর্কে। আজকের আড্ডাই হবে এসআইআর এর বিষয়। আপনার একটা ভিডিও অলমোস্ট ভাইরাল হয়েছে ওই এসআইআর সম্পর্কে। তো সেই জন্য বলবো যে এসআইআর সম্পর্কে আপনি যেসব তথ্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় খুবই গুরুত্বপূর্ণ, মানুষ অনেক উপকৃত হচ্ছে, এবং আমি বিভিন্ন গ্রুপে যুক্ত আছি, তো দেখলাম আপনার ভিডিও সেখানেও চলে যাচ্ছে। এসআইআর কি, এটা খায় না মাখে না কি, এটা আপনি আমাদেরকে একটু ভেঙে বলুন। সাধারণ মানুষ হিসেবে আমরা আপনার কাছে জানতে চাইছি। নমস্কার, আমি দরকান্দা স্কুলের শিক্ষক, এবং আমি কয়েক বছর ধরে আমি বিএলওর কাজ করছিলাম। এখন বিএলওর কাজ চলছে, এসআইআর শুরু হয়েছে। সবারই প্রথমে বলবো, আপনারা এসআইআর নিয়ে কোনো আতঙ্কে থাকবেন না। এসআইআর মানে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা নয়। এসআইআর মানে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা নয়। এসআইআর মানে ভোটার লিস্টে শুদ্ধিকরণ। এসআইআর শব্দের পূর্ণ অর্থ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় সংশোধন করতে হবে। আপনার বাড়িতে যেমন ধুলো, ময়লা, ঝুল পড়ে থাকে, আপনি কি করেন, কয়েকদিন পর কি কয়েক সপ্তাহ পর কি কয়েক মাস পর আপনি বাড়িটাকে একটু পরিষ্কার করে নেন, যাতে দেখতে সুন্দর লাগে। আমাদের এই ভোটার লিস্টটা নির্বাচন কমিশন যেটা করছে, ঠিক এরকম বাড়ি থেকে ঝুল ঝাড়ার মতো, যে আমাদের ভোটার লিস্টে যদি কোনো ভারতীয় নাগরিক নয় এমন ব্যক্তি যদি আমাদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়, তার নাম বাদ দেওয়া। মনে রাখবেন, এই ভোটার লিস্ট থেকে কোনো ভারতীয় নাম বাদ যাবে না। এটা নির্বাচন কমিশন পুরোপুরি গ্যারান্টি দিচ্ছে, কোনো ভারতীয় নাম বাদ যাবে না। আচ্ছা, তাহলে তো এটা খুব দারুণ বিষয়। এটা আমিও আজকে প্রথম শুনলাম যে এরকম ধরনের এসআইআর নিয়ে আতঙ্কের শেষ নেই। আর আমি তো পোস্ট অফিসে কাজ করি, আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, সবাই আতঙ্কে আছে। এবং ইভেন আমাদের এক মাস্টারমশাই আছেন, সে বলছে পোস্ট অফিসে ভিড় কম। আমি বললাম কেন? পোস্ট অফিস বলছে যে কার নাম কেটে যায়, কার বাংলাদেশে চলে যেতে হয় বা কোথায় চলে যেতে হয় তা ঠিক নেই, কেউ জমা দিতে আসছে না। আমি অবাক করা কারণ এ তো কি কারণ, মানে আতঙ্কে সবাই আছে। যে মানে যে একেবারে প্রকৃত ভারতবাসী সেও আতঙ্কে আছে। কারণটা বিষয়টা এরকম, মানে আতঙ্ক গুজব এমনই একটা জিনিস, কিভাবে ছড়াবে এবং কিভাবে তার বিস্তার লাভ করবে তার উপরে কারোর কোনো কন্ট্রোল নেই। এই আতঙ্ক কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট হয়ে বলে দিয়েছে যে আপনারা আতঙ্কিত হবেন না। আচ্ছা, আপনারা আতঙ্কিত হবেন না। এসআইআর একদম সম্পূর্ণ সহজ সরল একটি পদ্ধতি, সহজ সরল পদ্ধতি, এবং এই পদ্ধতির মধ্যে আপনারা আসুন। এই আতঙ্কটা ছড়াতে মূলত আমি দেখছি কিছু কিছু মিডিয়া এবং কিছু কিছু চায়ের দোকান, কিছু কিছু বাজারে বিভিন্ন দোকান স্থল যেখানে মানুষজন বসবাসী করে, তারা আতঙ্কটা ছড়াতে শুধুমাত্র না জেনে, এই এসআইআর সম্পর্কে সম্পূর্ণভাবে না জেনে, অজ্ঞানে অজানাই তারা আতঙ্কটা ছড়াচ্ছে। কারণ এই গুজবটা এমন এক মুখ থেকে অন্য মুখে ছড়িয়ে দেয়। তারা কোনো কিছু বিচার বিশ্লেষণ করার আগেই বিশ্বাস করে ফেলে জিনিসটা। এই আতঙ্ক যাতে না ছড়ায় তার জন্য তো এলাম আমরা আপনাদের আতঙ্ক আর কি কমাতে। আচ্ছা আচ্ছা, এইবার আমি জানতে চাইবো যে এসআইআর এর যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে একটা মানুষের কতক্ষণ সময় লাগতে পারে হার্ডলি, এটা প্রথমে জানতে চাইবো। এসআইআর এর প্রক্রিয়া যদি কমপ্লিট করতে হয়, তা আপনি বাড়িতে বসেই আপনার নাম থাকবে কি থাকবে না আপনি বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের অথবা আপনার দাদা দাদি বা পূর্বপুরুষের কারোর নাম থাকে, তাহলে আপনার কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। এর অর্থ হচ্ছে লিঙ্কেজ। আপনি যখন ভোটার হয়েছিলেন তখন কারো ডকুমেন্টস দিয়ে ভোটার হয়েছিলেন, এই ব্যক্তির নাম বা তার পূর্বপুরুষের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে অবশ্যই আপনার নাম থাকবে। হ্যাঁ, তাহলে এই যে ফর্ম ফিল আপ কতক্ষণ লাগতে পারে টোটাল? 1 মিনিট। 1 মিনিট সির্ফ 1 মিনিট লাগবে এই ফর্মটা ফিল আপ করতে। আমি ফর্ম ফিল আপের পদ্ধতিও সহজ সরল এবং আজকে একটা ভিডিও করে আমি দেখিয়েছি। 1 মিনিট সময় লাগবে ফর্ম ফিল আপ করতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মাস্টারমশাই কাছে আজকে দেখে নেবো, লাইভ ফর্মে দেখে নেবো যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে আসি। আচ্ছা, তাহলে 1 মিনিট ফর্ম ফিল আপ করতে ফর্মটা জমা পাওয়া যাবে কার কাছ থেকে? ফর্মগুলো আপনারা বিএলওর কাছ থেকে পেয়ে যাবেন, বাড়িতে আপনারা থাকবেন। ফর্মগুলো বিএলও বাড়িতে আসবে। প্রত্যেকের নামে 2টো করে ফর্ম আছে।
আচ্ছা দুটো করে একই ফর্ম, দুটো আচ্ছা। করে ফর্ম আছে। হুম। সেই দুটো ফর্ম আপনাদের বাড়িতে দেবে। হুম। আপনাদের বাড়িতে যতজন ব্যক্তি 5 জন হলে 10টি ফর্ম দেবে, প্রত্যেকের নামে দুটো করে ফর্ম। হুম। ফর্মটা দেওয়ার সময় আপনাদের কোনো একজনের কাছে সই করে নেবে। যদি সবাই বাড়িতে থাকেন তাহলে প্রত্যেকের কাছ থেকে সই করে নেবে। আচ্ছা। আর যদি বাড়িতে কোনো একজন বাড়িতে থাকেন তাহলে তার কাছ থেকে সই করে নেবে, বাকি সমস্ত ফর্মগুলো নিচ্ছে বা দিচ্ছে সেই জায়গায় সই করে নেবে। এখন বিএলও আসবে, ফর্ম দেবেন, তিনি বুঝিয়ে দেবেন যে কিভাবে ফর্মটা লিখতে হয়। হুম। এবং তিনি চলে যাবেন পাশের বাড়িতে দেওয়ার জন্য। এভাবে পুরো গ্রামে বিএলও ঘুরবেন এবং আপনাকে একটা সময় বেঁধে দেবেন যে আপনি 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, আপনি ফর্মটা লিখে ফেরত দেবেন। এবং ফেরত দেওয়ার জন্য আপনাকে বিএলও বাড়িতে যেতে হবে না, বিএলও আপনার বাড়িতে আবার আসবে। এবং এটা আসার ব্যাপারটা একবার নয়, টোটাল 3 বার আসবে আপনার বাড়িতে। 3 বার আপনার বাড়িতে আসবে। আপনাকে মাঠে গেছেন, কোনো কাজে গেছেন, বাড়িতে নেই, আপনি অসুবিধার মধ্যে আছেন, কোথাও গেছেন, বিএলও আপনার বাড়িতে আসবে। না পেলে আপনার বাড়িতে দ্বিতীয়বার আসবে, না পেলে আপনার বাড়িতে তৃতীয়বার আসবে। প্রয়োজন হলে বিএলও ফোন করবে, আপনাকে ফর্ম দিলে ফর্মটা নেওয়ার দায়িত্ব বিএলও। বাহ, এ তো দারুণ। তার মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটা রেসপন্সিবল পার্সন যে হচ্ছে বিএলও কে রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই বিএলও আপনাকে খুঁজে খুঁজে বের করবে। এটা হচ্ছে দায়িত্ব, তাই তো? অনেকে ভাবছেন আমি কার সঙ্গে যোগাযোগ করবো, কিভাবে কোথাও যোগাযোগ করার দরকার নেই। বিএলওর একটা রেসপন্সিবিলিটি আছে, এবং এই রেসপন্সিবল পার্সন বিএলও আপনাকে খুঁজে বের করবে, তাই তো? এটাও কিন্তু তথ্য, এই নতুন সংযোজন, এটা আমারও জানা ছিল না। বাহ, দারুণ তথ্য পেলাম, এটা একটা খুব দারুণ ব্যাপার। তাহলে আমরা ফর্ম পেলাম, দুটো ফর্ম পেলাম, এক একজনের, প্রত্যেক ভোটারের দুটো ফর্ম পেলাম, তাই তো? দুটো ফর্ম, একটা কি স্পেসিমেন কপি যা রেখে দিতে হবে, না দুটোই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে? দুটি ফর্মই ফিল আপ করতে হবে, দুটো ফর্মই সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পর যখন বিএলও আসবেন, তার মধ্যে একটি ফর্ম বিএলও নিয়ে নেবেন, চেক করবেন বিএলও আপনি ঠিকঠাক লিখেছেন কিনা সেটা বিএলও চেক করবেন, চেক করে ফর্মটা নেবেন। এবং দ্বিতীয় যে ফর্মটি আছে সেম লেখা, একই উত্তর, একই রকম ভাবে লেখা, ওই ফর্মে বিএলও সই করে দেবেন এবং স্টাম্প মেরে দেবেন যে হ্যাঁ আমি ফর্মটা রিসিভ করেছি, আপনার কাছে ফর্মটা রিসিভ করেছি। এবং ওই যেটা সই করে দেবেন এবং রিসিভ কপি দেবেন, ওটা আপনি রেখে দেবেন। যদি বিএলও কোনোভাবে ফর্ম হারিয়ে ফেলে বা কোনোভাবে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ যায়, তখন আপনি কিন্তু ওই ফর্মটা দেখাতে পারবেন যে আমি এভাবে ফর্ম ফিল আপ করেছিলাম এবং আমার ভোটার লিস্ট থেকে কেন নামটা বাদ গেল, আমার সব ডকুমেন্টস ঠিক আছে। তবে আমি আশ্বস্ত করছি, যার ডকুমেন্টস সব ঠিক আছে বা ভোটার 2002 সালে ভোটার লিস্টে যার বাবা মার আত্মীয় স্বজনের নাম আছে, তার কোনোভাবেই ভোটার লিস্টে নাম বাদ যাবে না। বিএলও বাড়িতে বসেই তার ম্যাপিং করে দেবে, তার কোনো সমস্যা নেই। বাহ, অসাধারণ। তাহলে দেখুন, এই আগে যে কনফিউশন থাকতো যে আমি কোনো একটা সরকারি দপ্তরে কোনো কাগজ জমা দিলাম, তার কোনো রেসপন্স এলো না, বা আমি কি জমা দিলাম কি হবে, আমার কাছে কোনো প্রুফ নেই, এক্ষেত্রে কিন্তু সে প্রুফটাও আপনার কাছে রেখে যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো এতে একেবারে সহজ, একদম সরল, বুঝতে পারছেন? প্রথম পদ্ধতি বলা হয়েছে যে বিএলও আপনাকে খুঁজে নেবে, তাই তো? ক্লিয়ার? নাম্বার স্টেপ, 1 নম্বর স্টেপ, বিএলও আপনাকে খুঁজে নেবে, দুটো ফর্ম দেবে, ঠিক আছে? দুটো ফর্ম ফিল আপ করবেন, 1 মিনিট লাগবে মাস্টারমশাই বলেছেন, ঠিক আছে? ছবিটা তুলতে একটু দেরি হতে পারে, বাড়ি ছবি থাকলে ছবিটা একটা লাগবে, তাই তো? রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, তাই তো? দুটো ফটোগ্রাফ লাগবে। তাহলে 1 মিনিটে ফর্ম ফিল আপ, বিএলও আপনাকে খুঁজে নিচ্ছে, 1 মিনিটে ফর্ম ফিল আপ। তারপরের স্টেপ কি, বিএলও একটা নিয়ে নেবে ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে, ঠিক আছে? আর একটা আপনার কাছে ছেড়ে দেবে এবং তাতে স্ট্যাম্পিং করে আপনার কাছে ছেড়ে দেবে, ওটা আপনার রসিদ টাইপের হবে, ঠিক আছে? যে ভবিষ্যতে যদি কোনো ইনফ্রিগমেন্টেশন হয় বা ম্যানিপুলেশন হয় বা এই ধরনের কোনো কেস যাতে অ্যাভয়েড করা যায়, তাই কিন্তু আপনার কিন্তু এটা, তাই তো? এরকম ধরনের ব্যাপার, এটাই একদম সঠিক, আপনি যেটা বলছেন সেটা একদম সঠিক। হ্যাঁ, নির্বাচন কমিশন অত্যন্ত দায়বদ্ধশীল জনগণের প্রতি, এই জন্য প্রত্যেকের জন্য দুটো করে ফর্মের ব্যবস্থা করেছে। একটি ফর্ম তারা নিয়ে নিচ্ছে এবং আরেকটি সেম ফর্ম আপনাকে দিয়ে যাচ্ছে, যাতে আপনি কোনোভাবে ভীত আতঙ্কগ্রস্ত না হন। অসাধারণ, অসাধারণ। তাহলে এই আতঙ্কের দিকটা কেটে যাচ্ছে, এইবার আতঙ্কের দিকটা কেটে যাচ্ছে। তাহলে এই টোটাল এসআইআর কমপ্লিট হলো। আচ্ছা, এসআইআর হওয়ার পরে কি নেক্সট ড্রাফটিং এ জানা যাবে, না আগের থেকে কোনো সার্কুলার আসবে বা এরকম কোনো ব্যাপার গুলো রয়েছে? এসআইআর নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ চলবে। আচ্ছা, এই পর্যায়ের কাজে প্রত্যেক ভোটারকে যে ফর্মটা দেওয়া হচ্ছে সেটা বিএলও রিটার্ন নেবেন এবং সেটা ম্যাপিং বিএলও নিজেই করে দেবেন বা নির্বাচন কমিশনের আধিকারিকরা করবেন। তারপর একটা ড্রাফট রোল বেরোবে এই ফর্মগুলোর ভিত্তি করে। যেহেতু কোনো ডকুমেন্টস নিচ্ছে না, আপনি একটু ভালো করে কথাটা শুনবেন, যেহেতু কোনো ডকুমেন্টস নিচ্ছে না, শুধুমাত্র ফর্মটা লিখছে, আপনারা ফর্মটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করবেন। যার ভুল হলে কিন্তু আপনি দায়ী থাকবেন, কারণ আপনাকে ফর্ম দেওয়া হচ্ছে, আপনি পূরণ করছেন। আপনি ভুল তথ্য দিলে আপনার নাম কাটা যাবে, আপনি যদি সঠিক তথ্য দেন আপনার নাম থাকবে। তাহলে ফর্ম পূরণের দায়িত্ব আপনার, আপনি সঠিক তথ্য দেবেন, দিয়ে আপনি জমা দেবেন, আপনার নামটাও ড্রাফট রোলে থাকবে। এর মধ্যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই বা তার বাবা মার বা কোনো লিঙ্কেজ পাওয়া যাবে না, ড্রাফট রোল থেকে হয়তো তাদের নামটা বাদ যেতে পারে। 3টি পর্যায়ে কাজ হবে এখানে। প্রথম পর্যায়ে বিএলও এসে বাড়িতে ফর্ম দিয়ে নিয়ে নেবেন একটা পর্যায়ে, পরে একটা ড্রাফট রোল একটা পর্যায়ে। এবার ক্লেম এন্ড অবজেকশন আছে, যে আমার যদি কোনোভাবে ভোটার লিস্ট থেকে নাম কেন বাদ গেল, ড্রাফট রোলে কেন আমার নাম থাকলো না, তার জন্য আপনার ক্লেম এন্ড অবজেকশন করতে পারবেন এবং তার হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং এ আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং
এই নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার সমস্ত ডকুমেন্টস দেখবেন, সন্তুষ্ট হলে আপনার প্রমাণপত্র সব ঠিকঠাক থাকলে আপনার আবার নাম নথিভুক্ত করা হবে বা আবার নতুন করে নাম তোলা হবে। কোনো চিন্তা নেই, আচ্ছা। আপনাদের কারোর নাম বাদ যাবে না, আমি বলে দিচ্ছি তো, কারোর নাম মানে বাদ যাবে না। কারোর নাম যদি বাদ হয়ে যায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। অবশ্যই ঠিক অবশ্যই আছে, বাহ। নির্বাচন কমিশন একটা অত্যন্ত অত্যন্ত দায়িত্বশীল একটা সংগঠন হুম। বা দায়িত্বশীল অথরিটি। ভারতবর্ষের সমস্ত ভোটারের দায়িত্ব তার। তিনি চাইছেন যে কারোর নাম যেন কোনোভাবে বাদ না দেয়, কিন্তু তিনি এই সাথে এটাও চাইছেন যে ভারতবর্ষের নাগরিকদের ভোটার লিস্টে শুধু ভারতবর্ষের নাগরিকদের নামটাই থাকুক আর বিদেশি নাগরিকদের নাম বাদ চলে যাক। এখানে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, একই ব্যক্তি, দেখুন একই ব্যক্তি দুটো ফর্ম, একই ব্যক্তি। এখানে এই ফর্মের এখানে 2025 সালে এই উপরের অংশটায় 2025 সালের সমস্ত ভোটার লিস্টের যে তথ্য আছে সেই তথ্য এই ফর্মের টোটাল এই প্রথম অংশটায় আছে। এখানে স্ক্যানার আছে, এটা স্ক্যান করলে আপনি তথ্য জানতে পারবেন। পাশে এখানে ফটোর জায়গা আছে, যে রিসেন্ট ফটো এখানে দিতে হবে, ফর্মে এখানে রিসেন্ট ফটো দিতে হবে। আর এই অংশটায় আপনার 2025 সালের সমস্ত তথ্য লিখতে হবে। 2025 সালে ভোটার লিস্টের সমস্ত তথ্য লিখতে হবে। এখানে কি কি আছে আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে প্রথমে লিখতে হবে আপনার জন্ম তারিখ, তারপর আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, তারপর পিতা বা অভিভাবকের নাম, যে ভোটার তার পিতার নাম, যিনি স্ত্রী অভিভাবক হিসাবে তার বাবার নাম দিতে পারে বা স্বামীর নামও দিতে পারবে। অভিভাবকের এপিক নম্বর, তিনি যদি বেঁচে থাকেন, স্বামী বা স্ত্রী, তিনি যে অভিভাবক স্বামী বা পিতা যদি বেঁচে থাকেন তাহলে সেই অভিভাবকের নামটা এবং তার এপিক নম্বর দিতে হবে। তারপর মায়ের নাম আছে, যার এই ফর্মটা আমি ফিল আপ করবো তার মায়ের নাম কি, তার মায়ের নাম দিতে হবে। মা যদি বেঁচে থাকেন মায়ের এপিক নাম্বার দিতে হবে। তারপরে আছে স্ত্রী বা স্বামী, এটা হচ্ছে স্পাউস নেম, ইংরেজিতে বলে স্পাউস নেম। যদি স্বামীর ফর্ম হয় তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এবং স্ত্রীর নাম দিতে হবে। যদি স্ত্রীর ফর্ম হয় স্বামীর ভোটার কার্ডের নাম্বার এবং নাম দিতে হবে নাম। কিন্তু ভোটার কার্ড নাম্বার যদি বেঁচে থাকে ভোটার কার্ড নাম্বার দেবেন, যদি বেঁচে না থাকে দেবেন না, কিন্তু নামটা আপনাকে প্রত্যেক জায়গায় দিতে হবে। তারপরে নিচে দুটো কলম আছে, একটা বাম দিকে একটা ডান দিক। তো এই 8টা রোর মধ্যে এখানে বলা হচ্ছে যে সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এইটা কি জিনিস বলুন। মানে এখানে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলছি, আপনার মন কান দিয়ে শুনবেন। যে দুটো অংশ আছে, অনেক ফেসবুক বা অনেক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় দেখছি এ কলম বি কলম আছে, আমি এ কলম বি কলমই বললাম। এখানে এ বি এবং সি, উপরেরটা এ, বাম পাশেরটা বি, ডান পাশেরটা সি আছে। যাই হোক এটাকে এ বলা হচ্ছে, এটাকে বি বলা হচ্ছে, এটাকে সি বলা হচ্ছে। যেহেতু ফর্মে এ বি সি কিছুই লেখা নেই, তা যেটা বাম দিকে আছে, বাম দিকে যেটা আছে সেটা মাত্র যাদের 2002 সালের লাস্ট যে এসআইআর হয়েছিল বা 2002 সালে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যাদের নাম ছিল এবং আজও তারা বেঁচে আছে, ভালো করে ভোটার লিস্টে যাদের নাম ছিল এবং আজও যারা বেঁচে আছে, শুধুমাত্র তারাই এই বাম দিকের এই কলমটা পূরণ করবেন। প্রথমে এখানে অনেক কনফিউশন, অনেকে ফর্ম ভুল করতে পারে, তার জন্য বলছি। প্রথমে 2002 সালে ভোটার লিস্টে যে নাম ছিল সেই নামটা এখানে লিখতে হবে। তারপর 2002 সালে ভোটার লিস্টে যে এপিক নম্বর ছিল সেই এপিক নম্বর লিখতে হবে। যদি না থাকে 2002 সালে এপিক নাম্বার তাহলে লেখার প্রয়োজন নেই। আত্মীয়র নাম যেটা আছে, আত্মীয় নাম বলতে সেই ব্যক্তির বাবার নাম বা স্বামীর নাম, যেটা ওই ভোটার লিস্টে ছিল, 2002 সালে ভোটার লিস্টে ছিল। সম্পর্ক, এই সম্পর্কের এই জায়গাটা অনেক কনফিউশন আছে, অনেক কনফিউশন। কিন্তু এখানে সম্পর্কটা, এখানে আধিকারিকরা বলেছে যে এই সম্পর্কের ঘরে তিনি নিজস্ব বা নিজ লিখতে পারবেন, কারণ 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, আজও নাম আছে, অতএব লিঙ্কেজ হিসাবে তিনি তার ডকুমেন্টসটাই দিচ্ছেন বা তার নামটাই লিখছেন। অতএব এখানে নিজস্ব শব্দটা বা নিজস্ব শব্দটা লিখতে হবে। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তারপর জেলার নাম, রাজ্যের নাম আপনি তো জানেন। বিধানসভা সেলফ লিখতে হবে বা নিজে লিখতে হবে, ইংরেজিতে লিখতে গেলে সেলফ লিখতে হবে। আচ্ছা আচ্ছা। তা বিধানসভা রাজ্যের নাম, আপনার 2002 সালে ভোটার লিস্ট আছে, সেখানে সেই বিধানসভার নাম্বার কত, অংশ নম্বর কত, ক্রমিক নম্বর কত ভোটার লিস্টে আছে, আপনারা সেটা দেখে লিখতে পারেন। তার মানে এইবার আমি আরেকটু ভাঙি, এটা হচ্ছে যে এই টোটাল এই যে প্রথম পার্টটা একদম পুরো একটা এ4 পাতা, এটা এ4 পাতা, এর হাফ ধরে নেন। হাফের যে উপরের হাফটা, ফার্স্ট হাফটা পুরো অংশটা হচ্ছে এ, ঠিক আছে, বলা হচ্ছে যেটা, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যেটা এ পার্ট। আর এইখানে যে সেকেন্ড হাফ রয়েছে তার দুটো ভাগ রয়েছে, তার এই পার্টটা এ আর এই পার্টটা বি। এখন তাহলে প্রথম এ পার্টটা হচ্ছে যে যার ফর্ম, সেই এ পার্টটা সম্পূর্ণ তার, এখানে আর কারোর কোনো বসানোর কিছু জায়গা নেই। তো এ পার্টটা সম্পূর্ণ যার ফর্ম তার ডিটেলস দিতে হবে। বি পার্টে আসছে যদি সেই ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত থেকে থাকেন এবং তিনি জীবিত, তাহলে কিন্তু বি পার্টটা। নাও সি পার্ট একটু ডিসক্রাইব করুন, ঠিক আছে, হয়ে গেল। সি পার্ট যেটা বলছি, বা ডান দিকে যে অংশটা আছে সেখানে বলা হচ্ছে যারা 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল না, বর্তমান ভোটার লিস্টে নাম আছে,
2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তখন বয়স হয়নি, তার জন্য সে ভোটার হতে পারেনি। বর্তমানে তার বয়স হয়েছে, বর্তমান যে নতুন নিউ ভোটার যেগুলো যারা আছেন, হ্যাঁ, তাদের সম্পর্কে বলা হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, কিন্তু তার বাবা, মা, দাদা, দাদি, আত্মীয়র নাম ছিল। সেই সমস্ত ভোটারদের জন্য এই ডান দিকের সি অংশটা। এখানে তিনি কি লিখবেন? তিনি তার যে আত্মীয়, তিনি বাবা হতে পারেন, মা হতে পারেন, দাদা হতে পারেন, দাদি হতে পারেন, মূলত এই 4টে অপশন নির্বাচন কমিশন রেখেছে। হ্যাঁ, হ্যাঁ। কি বললেন না, মা, বাবা, বাবা, দাদা, দাদি। বাবা, মা, দাদা এবং দাদি, এই 4টে অংশ রেখেছে। আচ্ছা আচ্ছা, বেশ। এই 4টে অংশ মানে তিনি লিঙ্কেজ হিসেবে নির্বাচন কমিশন রেখেছেন। তো এই 4টে অংশের মধ্যে যদি কারো 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, সেটা আপনাকে এখানে লিখতে হবে। প্রথমেই যার নাম ছিল 2002 সালে আপনার আত্মীয়, সাধারণত তারা পশ্চিমবঙ্গবাসী, এখানে বাবার নামই লিখবে। বাবা যদি সেই সময় মারা যায়, দাদু বেঁচে থাকে তার দাদু, দাদু মানে দাদা, দাদা বেঁচে থাকে দাদার নাম লিখতে হবে। যাই হোক, এখানে আপনি যার লিঙ্কেজ দেবেন তার নামটা লিখতে হবে, এবং 2002 সালে ভোটার লিস্টে ঠিক যে নামটা ছিল আপনাকে সেই নামটাই লিখতে হবে। আচ্ছা, নাম অনেক সময় চেঞ্জ হয়, বর্তমান ভোটার লিস্টে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যে নাম ছিল সেই নামটাই লিখতে হবে। যে এপিক নম্বর ছিল সেই এপিক নম্বর লিখতে হবে। আর যার নাম লিখবেন তার বাবা বা তার যে আত্মীয় ছিল বা তার যে অভিভাবক ছিল, সেই অভিভাবকের নাম এখানে, আত্মীয়ের নাম এখানে লিখতে হবে। তারপর সম্পর্ক, আপনি যার লিঙ্কেজ দিচ্ছেন তিনি আপনার কি হন। আচ্ছা, যার লিঙ্কেজ দিচ্ছেন, বেশিরভাগ সবাই বাবার লিঙ্কেজ দিচ্ছে, তাহলে বাবা লিখতে হবে। কেউ যদি মায়ের লিঙ্কেজ দেয় তাহলে মা লিখতে হবে। তাহলে তিনি, হ্যাঁ, ওই কেউ যদি দাদুর লিঙ্ক দাদার লিঙ্কেজ দেয় তো দাদা লিখতে হবে, দাদির লিঙ্কেজ দিলে দাদি লিখতে হবে। আর জেলা, রাজ্যের নাম, বিধানসভার নাম 2002 সালে ভোটার লিস্টে যেমনটা ছিল আপনারা ঠিক পরপর তেমনটাই লিখবেন, এবং যেভাবে নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার আছে সেটা আপনারা সেইভাবে এইটা লিখবেন। এখানে আত্মীয়ের নামটা, ঠিক আছে, এখানে নামটা তো তার থাকছে, হ্যাঁ হ্যাঁ, সেই নামটা তো ওর লিঙ্কেজের নাম, তাই তো? লিঙ্কেজের নাম, এবার লিঙ্কেজের আবার আত্মীয়র নাম, তার মানে তার বাবার নাম। তার বাবা। আমার নাম শফিকুল মন্ডল, আমার বাবার নাম মুজাফফর মন্ডল। আমার বাবা 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, সেজন্য আমরা এখানে প্রথমে আমি আমার বাবার নামটা লিখবো, মুজাফফর মন্ডল। বাবার এপিক নম্বর 2002 সালের ভোটার লিস্টে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমি লিখবো। আত্মীয়র নাম, আত্মীয়র নাম বলতে আমার বাবার বাবা, এখানে বাবার বাবা, Yes. বাবার বাবার নামটা Yes. লিখতে হবে। আমি যদি মায়ের লিঙ্কেজ দেই তাহলে আমার মায়ের 2002 সালের ভোটার লিস্টে যে নামটা ছিল এবং সে নামের পাশে স্বামী বা বাবা হিসেবে যার নাম ছিল 2002 সালে ভোটার লিস্ট, কিন্তু সেই 2002 সালে যে নামটা ছিল সেই নামটাই লিখতে হবে, আত্মীয় নাম। Yes, yes. আর সম্পর্ক, আমি বাবারটা দিচ্ছি, অর্থাৎ আমি এখানে বাবা লিখবো। আমি যদি মায়েরটা দেই তাহলে আমি মা লিখবো। আর বাকি আপনার জেলা, রাজ্যের নাম তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। একদম জলের মতো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, জলের মতো ক্লিয়ার হয়েছে। এইবার তারপরে এই তো নম্বরগুলো, অংশ নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর, এগুলো তো ম্যান্ডেটরি, এগুলো পাওয়াই যাবে, এগুলো অ্যাভেলেবেল, সমস্ত তথ্য এগুলো পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার, মাস্টারমশাই যেমনটা বলেছেন, যদি আপনি খুব মানে ফ্ললেসলি করেন তাহলে এটা 1-1.5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই পুরো প্রসেসটা 1-1.5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে ফ্ললেসলি করেন। আর যদি ভেবে করেন 2-5 মিনিট লাগতে পারে, বা সময় নিয়ে করবেন আপনারা, 2-5 মিনিট সময় লাগুক। তো এই হচ্ছে এসআইআর এর পুরো রহস্য আজকে উদ্ঘাটন করে নিলেন। হ্যাঁ, শেষে একটা মানে আমাদের শেষে এই এসআইআর এর ফর্মে একদম শেষে কিন্তু সিগনেচারের ব্যাপার আছে, সইয়ের ব্যাপার আছে। সমস্ত ফর্মটা লেখা কমপ্লিট হওয়ার পরে পুরোপুরি আপনি সঠিকভাবে লিখলেন, তারপর শেষে একটা সই করতে হবে। এই সইটা বা সিগনেচারটা আপনি যদি সই করতে পারেন আপনি সই করবেন, আপনি যদি সই না করতে পারেন আপনি আঙুলের ছাপ দেবেন। এখানে আঙুলের ছাপ বা টিপ সই দেওয়ার কথা বলা হয়েছে। আপনার বাড়িতে যদি পরিযায়ী শ্রমিক, আপনি পরিযায়ী শ্রমিক, আপনি আপনার কাছে ফর্ম নেই, কিন্তু আপনার বাবা ফর্ম তুলে রেখেছে, আপনার বাবা ফর্ম তুলেছে, আপনার ফর্মটি আপনার বাবাই ফিল আপ করবেন, এবং সেখানে সইটা আপনার বাবাই করবেন, এবং পাশে রিলেশনটা লিখে দেবেন। নির্বাচন কমিশন কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য একটা অসাধারণ ব্যবস্থা করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা হচ্ছে আপনাকে বাড়ি আসতে হবে না, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, বা বাড়িতে আপনার বয়স্ক যে ভোটার আছে বা আপনার যে বয়স্ক আত্মীয় আছে তিনি ফর্মটা নেবেন, তিনি ফিল আপ করবেন, তিনি আপনার জায়গায় তিনি সই করবেন, এবং পাশে রিলেশনটা লিখে দেবেন। আপনাকে টাকা খরচ করে বাড়ি আসতে হবে। নির্বাচন কমিশন সেই ব্যবস্থা আপনার জন্য করেছে। অসাধারণ, কতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। আপনি কার কাছে যাবেন, ঝামেলা নেই, বিএলও আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি কোন ফর্ম ফিল আপ করবেন, কোন বার থেকে ফর্ম তুলে নিয়ে আসবেন, সে ঝামেলা নেই, দুটো ফর্ম আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে বিএলও চেকিং করে আপনাকে রিসিপ্ট দিচ্ছে, ঠিক আছে। আপনি বাড়ি নেই, আপনার হয়ে অন্য কেউ সই করে ফর্ম ফিল আপ করে দিতে পারছে। অসাধারণ ব্যাপার। এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন কিসের জন্য? কোনো ভয় নেই, একদম কোনো ভয় নেই, তাই তো মাস্টারমশাই? একদম কোনো ভয় নেই। আপনারা আনন্দের দিন কাটান, আনন্দের সময় কাটান, ফর্ম নিন, আনন্দে ফিল আপ করে বিএলওর কাছে জমা দিন। আপনাদের কারোর নাম কাটবে না, কোনো চিন্তা নেই, আপনারা আতঙ্কিত হবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, মিডিয়া কিন্তু খবর বিক্রি করে, অতএব সবসময় মিডিয়ার কথায় কিন্তু কান দেবেন না। আপনার বাড়িতে যে বিএলও আসছে সেই বিএলওর কাছ থেকেই কিন্তু সমস্ত তথ্য নেবেন, তিনি সঠিক কথা বলবেন, বা বিডিও অফিসের আধিকারিক বা নির্বাচন কমিশনের আধিকারিকরাই সঠিক কথা বলবেন। বাহ, তাছাড়া কিন্তু আপনাকে সঠিক কথা নাও বলতে পারে। বলুন। আমার ফেসবুক চ্যানেল আছে শফিকুল মন্ডল, সেই ফেসবুক চ্যানেলে আপনি দেখতে পারবেন, গেলেই ইংরেজিতে লিখবেন SAFIQUL, শফিকুল MONDL মন্ডল।
এখানে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সমস্ত রকম তথ্য দেওয়া আছে এই এসআইআর সম্পর্কে। এবং আপনার ফর্ম লিখতে কোনো রকম কোনো সমস্যা হলে বা এসআইআর সম্পর্কে কোনো তথ্য জানতে হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তুরন্ত সঙ্গে সঙ্গে আপনাকে ওই প্রশ্নের সঠিক উত্তর দেবো, বাহ, দিয়ে সাহায্য করবো। অসাধারণ অসাধারণ অসাধারণ। এর জন্য অনেক ধন্যবাদ। তাহলে এই পুরো এসআইআর প্রক্রিয়াটার জন্য মাস্টারমশাইকে ফলো করুন, মাস্টারমশাইকে সাবস্ক্রাইব করুন। মাস্টারমশাই প্রচুর ভালো ভালো কন্টেন্ট দেন, মাস্টারমশাইকে অবশ্যই ফলো করে থাকুন। আর হচ্ছে এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা হলে মাস্টারমশাইকে তৎক্ষণাৎ কমেন্ট বক্সে জানাবেন, প্রয়োজন হলে ওনাকে ফোনও করা যাবে, তাই তো নাকি? অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ। ফোন করা যাবে। এই যে সোশ্যাল ওয়ার্কটা আপনি করছেন পড়াশোনা মানে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি, এটা সত্যি কমেন্ডেবল। তো এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে আমি দেখেছি যে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কে আছে, অনেকে এসে জিজ্ঞাসা করছে, শুধুমাত্র মানুষের মধ্যে থেকে আতঙ্ক কমানোর জন্য এবং সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করা হয়েছে, শুধুমাত্র সঠিক তথ্য দেওয়ার জন্য, নিজেদের কোনো লাভের জন্য নয়। এটা কিন্তু সবাইকে আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য এবং নির্বাচন কমিশন যে সঠিক একটা ভালো কাজ করছে সেটা জনগণকে জানানোর জন্যই কিন্তু এটা করা হচ্ছে। আপনারা আতঙ্কিত হবেন না, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেখান থেকে একদম সঠিক উত্তরটা পেয়ে যাবেন। বাহ, অসাধারণ অসাধারণ। মাস্টারমশাই অনেক ধন্যবাদ। আপনাকে আবার আজকের আড্ডায় আমি কিন্তু চাই, ঠিক আছে? আপনার সময় অবশ্যই আপনি ডাকলে আমি চলে আসবো, আচ্ছা, চিন্তা নেই। অনেক ধন্যবাদ, আমি চলে আসবো। বাহ বাহ, অনেক ধন্যবাদ। আজকের আড্ডা এখানেই শেষ করছি। আর এই কমেন্ট বক্সে মাস্টারমশাইয়ের প্রোফাইলের লিংক থাকবে। আর ভিডিওটা যদি আপনার কাছে কোনো রকম ভাবে আপনার কাছে মনে হয় যে ইনফরমেটিভ বা তথ্য সমৃদ্ধ, আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে পারেন। এবং শেয়ার করলে কি হবে, তারা যে আতঙ্কিত হচ্ছে সেই আতঙ্কের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এবং আতঙ্কিত বা এই মানে ভিডিওতে যেসব বিষয়ে কথা বলা হয়েছে সেই সব বিষয় যদি আপনাদের কোনো জড়তাও থেকে থাকে, ঠিক আছে, তো ওই লিঙ্কে গিয়ে আপনারা কমেন্ট করলেই কিন্তু মানে প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ। তো প্রবলেম সলভ করেন মাস্টারমশাই নিজে বলেছেন, ঠিক আছে? এই বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করবেন, ঠিক আছে? তো এই অবধি আজকের আড্ডা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।